আজকে আমরা দেখব কৈশিক নলে তরলের ঊর্ধ্বরোহণ বা অবরোহণ হওয়ার ঘটনা। এটার ডেরিভেশন দেখব যে কোনো কৈশিক নল বেয়ে যখন পানি উপরে উঠতে থাকে সেই পানি কত উচ্চতা পর্যন্ত যাবে, সেই উচ্চতার মানটা কত সেটা আমরা আজকে ডেরিভেশন করে দেখব। তো চলো আমি একটা কৈশিক নল আঁকাই। ধরে নাও যে এটা একটা চিকন নল, যদিও আমি আঁকাচ্ছি অনেক বড়, আসলে কিন্তু এই নলের ব্যাসার্ধ হবে অনেক ছোট। কৈশিক নল মানেই তো ছিল যে এই নলের ব্যাসার্ধ অনেক ছোট, তাই না? তো এই নলটাকে ডোবাইছো ধরো পানির মধ্যে। এই যে তুমি ডোবাইছো পানির মধ্যে। এখন তুমি কিন্তু জানো যে এখানে তো ওয়াটার মলিকুল আছে, আর এইখানে আছে গ্লাস মলিকুল মানে কাচের মলিকুল। আবার ধরো এইখানে একটা ওয়াটার মলিকুল আছে। তাহলে আমাদের এই যে ওয়াটার মলিকুল আছে, এই মলিকুলগুলোকে কে কে আকর্ষণ করে? একটা আছে যে এই মলিকুল, তাকে বলবে যে তুমি আমার দিকে আসো, মানে পানির অণু এই পানির অণুটাকে আকর্ষণ করে বা টেনে ধরে। আবার উপরে কিন্তু কাচের মলিকুল আছে, সে বলে তুমি আমার কাছে আসো। তো কাচের মলিকুল এই যে পানির মলিকুলটা আছে তাকে যেই বলে আকর্ষণ করে, আমরা কিন্তু জানি এটাকে বলে আসঞ্জন বল। আর এই যে পানির মলিকুল আছে এই মলিকুলটাকে, এই যে মলিকুলটা আকর্ষণ করে এই মলিকুলটা, এই বলটাকে বলে সংশক্তি বল। তো আমরা জানি যদি আসঞ্জন বলের মান, মানে এই যে ফোর্স, এই ফোর্সের মান যদি সংশক্তি বল থেকে বেশি আসে, তাহলে এই মলিকুলটা, অর্থাৎ যাকে দুইজনে মিলে টানাটানি করতেছিল সেই মলিকুলটা একটা নেট ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আর যদি সে লব্ধি বল এক্সপিরিয়েন্স করে, সো এই মলিকুলটা কিন্তু লব্ধি বলের দিকেই গমন করবে। তাহলে যদি আমরা ধরি যে আসঞ্জন বলের মান সংশক্তি বল অপেক্ষা বেশি, তখন দেখা যাবে এই মলিকুলটা উপরের দিকে যাওয়া শুরু করছে, তাই না? তো এইভাবে দেখা যায় পানির প্রত্যেকটা মলিকুল উপরে যাওয়া শুরু করে। তাহলে আমরা যদি নেক্সট চিত্রটা আঁকাই, তাহলে আমরা একসময় দেখব যে এই যে কৈশিক নল, এই যে কৈশিক নল, এই কৈশিক নল বেয়ে বেশ কিছু দূর পর্যন্ত পানি উপরে উঠে আসবে, অনেক দূর পর্যন্ত পানি উপরে উঠে আসবে। মানে এইরকম একটা ঘটনা আমরা দেখতে পারবো। এই যে এটা ছিল পানির লেভেল, সে লেভেল অনেক দূর পর্যন্ত চলে যাবে। তো আমাদের এখন টার্গেট এই যে যত উচ্চতা পর্যন্ত পানি আসলো এই উচ্চতার সূত্রটা ডেরিভেশন করা। তো এই সূত্রটা আমি আগে থেকেই লিখে দিই। এই সূত্রটা আসবে 2t cos থিটা বাই রো আর জি, যেখানে টি হচ্ছে পৃষ্ঠটানের মান, থিটাকে বলে স্পর্শকোণ, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর আর হচ্ছে এই কৈশিক নলের ব্যাসার্ধ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো চলো আমরা ডেরিভেশনটা শুরু করি। আচ্ছা, তো এই যে নল, এই নলে যতটুকু পর্যন্ত পানি উপরে উঠে গেল এইটুকু পানির ভর আমি ধরতেছি এম। তাহলে এম মানে কি? যতটুকু পরিমাণ পানি উপরে উঠে আসলো। তাহলে আমি যদি বলি কতটুকু ওজনের পানি উপরে উঠে আসছে, সো সেই ক্ষেত্রে অ্যান্সার হবে mg, যে এইটুকু ওজনের পানি আমার উপরে উঠে আসছে। আচ্ছা, এখন আমি যদি বলি এই ওজনটাকে ধরে রাখছে কে? মানে কথা হচ্ছে পানি তো উপরে উঠে আসছে, তো পানি, সেই পানিটুকু নিশ্চয় একটা ভর আছে, ভর আছে মানে ওজন আছে। তাহলে আমি যদি বলি পানি যে উপরে উঠে আসলো তার যে একটা ওজন আছে, এই ওজনটাকে ধরে রাখছে কে? যদি এই ওজনটাকে কেউ ধরে না রাখতো তাহলে তো পানি আর উপরে উঠে আসতো না, তাই না? এমজি বলের কারণে সে তো নিশ্চয়ই নিচে নেমে যেত, সে তো আর নিচে নেমে যাচ্ছে না। সো আমরা বলতে পারি এই ওজনটাকে কেউ না কেউ ধরে রাখছে। বলতে পারবা কে ধরে রাখছে? অ্যান্সার হচ্ছে পৃষ্ঠটানজনিত বলের উপাংশ। চলো আমরা একটু দেখি। তো আমরা স্পর্শকোণের সংজ্ঞা শিখছিলাম, দেখো, কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু থেকে যদি একটা স্পর্শক ড্র করা যায়, আবারও বলি, কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু থেকে যদি একটা স্পর্শক টানা যায়, এই স্পর্শকটা তরলের ভিতরে যেই কোণ সৃষ্টি করে এই কোণটাকে আমরা বলি স্পর্শকোণ। ঠিক আছে না? তাহলে এইটা যদি থেটা হয় তাহলে অবশ্যই এইটাও হবে থেটা, অবশ্যই আমরা লিখতে পারি। আর আমরা কিন্তু জানি
পৃষ্ঠটানজনিত বল অবশ্যই কিন্তু স্পর্শক বরাবর ক্রিয়া করে। সো আমি বলতে পারি সারফেস টেনশন বা পৃষ্ঠটান এই স্পর্শক বরাবর উপরের দিকে ক্রিয়া করবে। হ্যাঁ, তুমি বলতে পারো স্পর্শক বরাবর নিচের দিকে না কেন? আসলে নিচের দিকে হলে তো সে এমজিকে ধরে রাখতে পারতো না, কারণ এমজি বলতে এমনিতেই কাজ করে নিচে, তাহলে তাকে যে ব্যালেন্স করবে সে নিশ্চয়ই ঊর্ধ্বমুখী হবে। এই জন্য বেসিক্যালি আমি সারফেস টেনশনের ডিরেকশনটা এই দিকে না দিয়ে তার রিভার্স দিকে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার একটা কাজ করো, পৃষ্ঠটানের দুইটা উপাংশ নিয়ে ফেলো। তো এই দিকে একটা উপাংশ নিতে পারো, আর একটা উপাংশ নিতে পারো এই দিকে। তাহলে আমার যার সাথে থেটা সেদিকে আসে কজ উপাংশ, সো আমার উপরের দিকে আসবে টি কস থেটা, আর এই বরাবর আসবে টি সাইন থেটা। এটা হচ্ছে পৃষ্ঠটানের দুইটা উপাংশ নেওয়া হলো। এখন তুমি একটু চিন্তা করো যে আমি যে পৃষ্ঠটানের দুইটা উপাংশ নিলাম সেটা কি শুধু ডান পাশে আছে? সেটা কি বাম সাইডে হতে পারতো না? আই মিন, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করতাম, সো আমি এই পাশেও তো পৃষ্ঠটানের দুইটা উপাংশ পেতাম, তাই না? এই পাশেও দেখা যাচ্ছে উপরের দিকে পেতাম টি কস থেটা, আর এই সাইডে পেতাম টি সাইন থেটা। সেক্ষেত্রেও কিন্তু আমি পৃষ্ঠটানের দুইটা উপাংশ পেতাম। কথা বোঝা গেছে? আবার একটু লজিক্যালি চিন্তা করো, এই যে পানির যে গ্লাস বা এই যে কৈশিক নল, এটা কিন্তু পুরোটা অংশ গোল। তার মানে এটা যে শুধু দুই পাশে ক্রিয়া করতেছে ব্যাপারটা কিন্তু এমন না, টোটাল পরিধি জুড়ে ক্রিয়া করতেছে। আমি আবারও বলি, এটা পুরোটা পরিধি জুড়ে ক্রিয়া করতেছে। ফিল করতে যদি না পারো তাহলে এই ব্যাপারটা একটু দেখো। তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম, দেখো যে সারফেস টেনশন বেসিক্যালি স্পর্শক বরাবর ছিল, আর সেখানে আমি স্পর্শক থেকে দুইটা কম্পোনেন্ট ড্র করছিলাম। একটা কম্পোনেন্ট গেছিল এই বরাবর, যার মান ছিল টি সাইন থেটা, আর উপরের দিকে যেটা ছিল সেটা ছিল টি কস থেটা। সেম টু সেম এই পাশ থেকেও আমি দুইটা কম্পোনেন্ট ড্র করছিলাম এইভাবে, যার এই পাশে ছিল টি সাইন থেটা, আর উপরের দিকে আমার ছিল টি কস থেটা। এখন আমি বলতে চাচ্ছি এই পুরো ঘটনা কি শুধু দুই পাশেই আছে? পুরা পরিধি জুড়ে আছে। মানে আমার এই বিন্দুতে যদি আমি আসতাম সেখানেও কিন্তু আমি দুইটা কম্পোনেন্ট পেতাম এরকমভাবে, একটা টি কস একটা টি সাইন। আমি যদি এই বিন্দুতে আসতাম সেখানেও কিন্তু টি কস টি সাইন পেতাম। আমি যদি এই বিন্দুতে আসতাম সেখানেও টি কস টি সাইন পেতাম। আমার কথা কি বোঝা গেছে কিনা? অর্থাৎ দেখো, আমি বলতে চাচ্ছি টোটাল পরিধি জুড়ে আমার দুইটা করে কম্পোনেন্ট থাকতো। তাহলে আমি এটাকে আরেকটু ইলাবোরেটে বোঝাই। মনে করো ব্যাপারটা এরকম, এই টোটাল পরিধির উপরের দিক বরাবর কে থাকে? টি কস থেটা। তাহলে এই বিন্দুতে তুমি উপরের দিকে পেতে টি কস থেটা। সেম টু সেম এই যে বিন্দু সেখানেও উপরের দিকে তুমি পেতে টি কস থেটা। সেম টু সেম এই যে বিন্দু সেখানেও তুমি পেতে টি কস থেটা। কারণ আমরা কিন্তু বলে নিছিলাম সারফেস টেনশন দৈর্ঘ্য জুড়ে ক্রিয়া করে। তাহলে এই যে সারফেস টেনশনের কম্পোনেন্ট টোটাল পরিধি জুড়ে তোমার ক্রিয়া করবে, টোটাল পরিধি জুড়ে, বুঝছো? প্রত্যেকটা বিন্দুতে তুমি উপরের দিকে পেতে টি কস থেটা। এখন তাহলে তুমি বলতে পারো আনুভূমিক উপাংশ কি ভুলে গেলেন নাকি? অ্যান্সার হচ্ছে না। দেখো, আমি পজিটিভ দিয়ে বলতেছি যে এটার আরেকটা কম্পোনেন্ট ছিল ভূমি বরাবর। তো এই বরাবর আমার ছিল টি সাইন থেটা। সেম টু সেম আমি যদি এই বিন্দু নিয়ে কাজ করতাম সেখানে দেখা যেত এই বরাবর আসতো, এই বরাবর আসতো আমার টি সাইন থেটা। আমি যদি এই বিন্দু নিয়ে কাজ করতাম সেটা আমার আসতো এই বরাবর টি সাইন থেটা। আমি যদি এই বিন্দু নিয়ে কাজ করতাম সো এই দিকে আমার আসতো টি সাইন থেটা। আমি যদি এই বিন্দু নিতাম এই দিকে আসতো, এই বিন্দু নিলে এই দিকে আসতো। তাহলে তুমি একটু আমাকে বলতে পারবে যে এটা তো আনুভূমিক বরাবর কম্পোনেন্ট, তাই না? যারা সবাই দেখো বিপরীত দিকে, সবার কিন্তু বিপরীত দিকে একটা করে মান পড়ে যায়, কম্পোনেন্ট পড়ে যায়। মানে এর বিপরীতে সমমানের একটা সারফেস টেনশন কিন্তু উল্টা দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই টোটাল সিস্টেমের নেট কত হবে? একমত সবাই যে এটা 0 হবে। কারণ আমরা জানি যদি সামনের দিকে আমার এফ মানের বল থাকে, সমমানের ফোর্স যদি আমার পিছনেও থাকে, তাহলে নেট ফোর্স সবসময় 0 আসে। তাহলে তুমি এইখানে একটু তাকাও যে এইখানে সামনের দিকে যতটুকু মান আছে ঠিক পেছনে তো আমার ততটুকুই মান আছে।
আবার এখানে আমার এই দিক বরাবর যতটুকু মান আছে ঠিক তার রিভার্স দিকে ততটুকু মানই আছে। সো এটা নেট কিন্তু আমার 0 আসবে। তাহলে আমি যদি এখন বলি আমার ঊর্ধ্বমুখী টোটাল সারফেস টেনশনের মান কত, তাহলে তুমি বলবা ঊর্ধ্বমুখী টোটাল সারফেস টেনশন টি কস থিটা ইন্টু পরিধি, কারণ সারফেস টেনশন তো টোটাল পরিধি জুড়েই কাজ করে, পরিধি মানে 2πr। আচ্ছা, তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি ঊর্ধ্বমুখী টোটাল সারফেস টেনশনজনিত ফোর্সের মান কত, এটা তো সারফেস টেনশনের মান, আমি জিজ্ঞেস করছি সারফেস টেনশনজনিত ফোর্স কত। তা তুমি কিন্তু জানো পৃষ্ঠটানজনিত বল সবসময় হয় পৃষ্ঠটান ইন্টু দৈর্ঘ্য, মানে যেই দৈর্ঘ্য জুড়ে সেটা ক্রিয়া করে সেটা। তো অলরেডি আমি দেখো সারফেস টেনশনজনিত ফোর্সের মান কিন্তু এখানে লিখে ফেলছি, এটাই হচ্ছে আমার সারফেস টেনশনের মান, আর এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য, যে যতটুকু দৈর্ঘ্য জুড়ে সেই সারফেস টেনশন ক্রিয়া করে। সো আমার সারফেস টেনশনজনিত বলের মান হবে টি কস থিটা ইন্টু 2πr। এইটা হচ্ছে আমার সারফেস টেনশনজনিত বলের মান, এবং এই বলের ডিরেকশন কোন দিকে, অ্যান্সার হচ্ছে ঊর্ধ্বমুখী। তুমি এখানে সেটা দেখতে পারো যে সকল টি কস থিটা আমার কিন্তু উপরের দিকে ছিল, তাই না? এখানে যতগুলো টি কস থিটা দেখো সবাই ঊর্ধ্বমুখী ছিল, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এই ফোর্সটাই বেসিক্যালি আমার পানির ওজনটাকে ধারণ করবে, নাহলে তো পানি উপরে উঠে আসার কথা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে লিখে ফেলো টি কস থিটা গুণ 2πr সমান হচ্ছে mg। আচ্ছা, এমকে আমরা রো ভি লিখতে পারি, পারি তো? আচ্ছা ঠিক আছে, রো ভি লিখতে পারি। তাহলে রো ভি, রো আর জিটাকে একটু আলাদা করি, এবার আসি ভি। এখন তুমি একটু চিত্রের দিকে তাকাও যে আমাদের পানি আসলে কতটুকু পরিমাণ উপরে উঠছে। তো যদি তোমার অ্যান্সার হয় এতটুকু, এতটুকু, তো এইটা কিন্তু আসলে ভুল হয়ে গেল, যে তুমি অ্যান্সার দিবা যে এতটুকু উচ্চতা বা এতটুকু পরিমাণ হচ্ছে পানি উপরে উঠছে, এতটুকু পরিমাণ এইচ পরিমাণ পানি ধরো উপরে উঠছে। তো আমি বলবো এটা কিন্তু একদম এক্সাক্ট ঠিক হলো না, কারণ দেখো পানি কিন্তু উপরে উঠে এরকম একটা অবতল আকার ধারণ করে, এরকম একটা অবতল আকার ধারণ করে। সো দুই পাশের কোণা থেকেও তো এইটুকু পানি উঠছে, দুই পাশের কোণা থেকেও আমার এইটুকু পানি উঠছে, সেটাও তো আমাকে কনসিডার করতে হবে, তাই না? তো আমরা এখন পুরোটা অংশের আয়তন বের করব। চলো দেখি, এটা আমরা এইভাবেই রেখে দিই, পরে আবার এখানে এসে ব্যাক করব। তাহলে আমাদের টার্গেট এখন আয়তন বের করা। প্রথমে আমরা গোলাপি অংশটুকুর আয়তন নির্ণয় করব। তো এই অংশটুকুর আকৃতি কিন্তু সিলিন্ডার, সো এটার আয়তন হবে পাই আর স্কোয়ার, আর যদি আমরা পুরো অংশটার উচ্চতাকে এইচ ধরি সো হবে পাইর স্কোয়ার এইচ, ঠিক আছে? আর এখন আমাদের টার্গেট হবে উপরে যে কার্ভ অংশটা আছে এটুকুর আয়তন বের করা। তো আমরা একটা কাজ করব, দেখো এই যে সবুজ অংশ আমি মার্ক করে ফেলছি, এই সবুজ অংশটা পুরোটাই কিন্তু একটা সিলিন্ডার, তাহলে এই পুরো সবুজ অংশের ভলিউম হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন দেখো এই যে অংশটা একটু মার্ক করি আমি, এই যে অংশটা হলুদ কালার দিয়ে মার্ক করলাম, এই অংশটা কিন্তু একটা অর্ধগোলক। তো অর্ধগোলক যদি হয় সো এইটাও হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, এইটাও হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বেসিক্যালি এইচ মানে এই যে অংশটুকুর এইচ সেটা আসলে আর এর সমান। দেখো তো বোঝা যায় কিনা, কারণ এইটুকু তো আমার বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ মানেই তো এই দুই পাশ থেকে যে পানি উপরে উঠলো সেটার উচ্চতার সমান। সো আমি এখানে পায়ের স্কোয়ার এইচ লিখতে পারি। কিন্তু আমার তো শুধু পানি দরকার ছিল এইটুকু ভলিউমের পানি, আমার কিন্তু শুধু এইটুকু ভলিউমের পানি দরকার ছিল। সো আমার তাহলে কি করতে হবে, এই পোর্শন মানে এই যে অংশটা সাদা কালার করতেছি এইটুকু ভলিউম আমাকে বাদ দিতে হবে। তো যেহেতু এটা একটা অর্ধগোলক, তো আমরা জানি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, কিন্তু এটা অর্ধেক গোলক, সো আমরা হাফ গুণ করে এইটুকু অংশ বাদ দিব। তাহলে আমার টোটাল আয়তন কি দাঁড়ালো, পাই আর স্কোয়ার এইচ প্লাস এই যে অংশটা থাকে এই অংশটা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখানে আমরা কিন্তু আর এইচ লিখবো না, এখানে আমরা লিখে ফেলবো আর, কারণ এইচ মানেই তো আসলে আর। সো আমরা এখন ভলিউমের মানটা এখানে বসাই দেই। তাহলে আমার ভলিউমের মান দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস পাই আর স্কোয়ার আর
সেখান থেকে মাইনাস দিব অর্ধেক গোলক, তাহলে 2/3 পাই আর কিউব এইটা। ঠিক আছে, তো এখান থেকে আমি আর ক্যালকুলেশন রান করতেছি না, আশা করি তোমরা এইটুকু ক্যালকুলেশন করতে পারবে। তো ক্যালকুলেশন করলে ফাইনাল রেজাল্ট তোমার দাঁড়াবে h প্লাস r/3 সমান 2t cos θ বাই রো আর জি, এটা চলে আসবে। এখন যেহেতু কৈশিক নলের ব্যাসার্ধ অনেক কম, সো সেটাকে 3 দিয়ে ভাগ করা হলে মান আরও কমে যায়, এই জন্য বেসিক্যালি আমরা r/3টাকে মাঝে মাঝে নেগলেক্ট করি। ঠিক আছে, তো এইটা আশা করি এইটুকু আমার করে দেওয়ার কোনো দরকার নাই। এই অংশটা তোমরা সলভ করে এই লাইন পর্যন্ত আসতে পারবে। যদি না আসতে পারো সো আমাকে দেখাই নিবে।